রাষ্ট্রবিজ্ঞানের সবচেয়ে কমন শব্দটা কি? হ্যাঁ, ঠিক ধরেছেন, রাষ্ট্র। কিন্তু এই অতি পরিচিত শব্দটার পেছনের ইতিহাস আর এর সংজ্ঞা নিয়ে পণ্ডিতদের মধ্যে যে পরিমাণ ডিবেট আছে সেটা সত্যিই চমকে দেওয়ার মতো। আজকের এই বিশেষ বিশ্লেষণে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা এই জটিল কনসেপ্টটাকে একদম সহজে ধাপে ধাপে ডিকোড করব। তো আজকের আলোচনার রোডম্যাপটা একটু বলে নিই। আমরা মূলত 5টা ধাপে এগোব। প্রথমে দেখব রাষ্ট্র শব্দের উৎপত্তি, তারপরের সংজ্ঞা নিয়ে যে বিশাল বিভ্রান্তি আছে সেটা নিয়ে কথা বলবো। এরপর আসবে গার্নারের সেই বিখ্যাত সর্বজন স্বীকৃত সংজ্ঞা, আধুনিক আচরণবাদীদের দৃষ্টিভঙ্গি এবং সবশেষে মার্ক্সীয় দৃষ্টিকোণ। চলুন একদম গোড়ার কথা দিয়ে শুরু করা যাক। রাষ্ট্র শব্দের উৎপত্তি ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং জানেন। প্রাচীন যুগের বাঘা বাঘা দার্শনিকদের ডিকশনারিতে কিন্তু আজকের এই স্টেট বা রাষ্ট্র বলে কোনো শব্দই ছিল না। ইতিহাসের পাতা ঘাটলে এই বিবর্তনটা বেশ পরিষ্কার বোঝা যায়। প্রাচীন গ্রিসে তারা বলতো পোলিস, রোমানরা বলতো সিভিটাস, যেগুলো মূলত ছোট ছোট নগর রাষ্ট্র ছিল। এরপর টিউটন যুগে এসে একটু বড় পরিসরে স্টেটাস শব্দের চল শুরু হয়। আর ফাইনালি ১৬শ শতাব্দীতে এসে বিখ্যাত ইতালীয় চিন্তাবিদ নিকোলো ম্যাকিয়াভেলি তার সারা জাগানো বই দ্য প্রিন্সে প্রথমবারের মতো আধুনিক অর্থে স্টেট শব্দটা ব্যবহার করেন। আচ্ছা, ম্যাকিয়াভেলি তো দুনিয়াকে একটা দারুণ শব্দ উপহার দিলেন, কিন্তু ঝামেলাটা বাঁধল এর পরের ধাপে এসে। এই রাষ্ট্র বলতে আসলে কি বোঝায় সেটা নিয়ে স্কলারদের মধ্যে এক বিশাল একাডেমিক ডিবেট শুরু হয়ে গেল। আর এই কনফিউশনের মাত্রাটা শুনলে আপনি জাস্ট অবাক হবেন। প্রখ্যাত রাষ্ট্রবিজ্ঞানী ডেভিড ইস্টন হিসাব করে দেখিয়েছেন যে রাষ্ট্রের মোটামুটি ১৪৫টা ভিন্ন ভিন্ন সংজ্ঞা আছে। ভাবা যায়, মাত্র একটা শব্দ অথচ তার ১৪৫ রকম ব্যাখ্যা। এই যে এত এত মতবিরোধ, এটা দেখে জার্মান দার্শনিক শুনজে তো রীতিমতো মজাই পেয়েছিলেন। তিনি একবার রসিকতা করে বলেছিলেন, প্রায় সব রাষ্ট্রবিজ্ঞানী রাষ্ট্রের সংজ্ঞা দিয়েছেন ঠিকই, কিন্তু আশ্চর্যের ব্যাপার হল কোনো দুজনের সংজ্ঞার মধ্যে কোনো মিলই খুঁজে পাওয়া যায় না। ব্যাপারটা উদাহরণের সাহায্যে বোঝাই। ধরুন প্রাচীন গ্রিক দার্শনিক অ্যারিস্টোটলের কথা। তিনি কিন্তু রাষ্ট্রকে দেখেছিলেন সমাজ আর স্বনির্ভরতার লেন্স দিয়ে। তার মতে রাষ্ট্র হলো মূলত কয়েকটা পরিবার আর গ্রামের একটা কম্বিনেশন, যার টার্গেট হলো একটা পরিপূর্ণ আর স্বাবলম্বী জীবনযাপন করা। আবার অন্যদিকে দেখুন, আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট উড্রো উইলসনের চিন্তা কিন্তু একদম আলাদা। তিনি পুরো ফোকাসটা করেছিলেন একটা নির্দিষ্ট ভৌগোলিক সীমানার মধ্যে আইনগত কাঠামোর ওপর। তো এই যে শত শত সংজ্ঞা আর এত এত বিভ্রান্তি, এর মাঝে একটা দারুণ সলিউশন নিয়ে এলেন অধ্যাপক গানা। চলুন এবার তার বিষয়টা দেখা যাক। অধ্যাপক গার্নারের এই সংজ্ঞাকেই রাষ্ট্রবিজ্ঞানে এখন পর্যন্ত সবচেয়ে নিখুঁত আর স্ট্যান্ডার্ড ধরা হয়। তিনি বললেন, রাষ্ট্র হলো এমন একটা জনসমাজ যা নির্দিষ্ট ভূখণ্ডে স্থায়ীভাবে বাস করে, যাদের ওপর বাইরের কোনো শক্তি খবরদারি করতে পারে না এবং যাদের একটা নিজস্ব সুসংগঠিত সরকার আছে। আর হ্যাঁ, সাধারণ মানুষ সেই সরকারের প্রতি স্বাভাবিকভাবেই অনুগত থাকে। এই সংজ্ঞাটাকে যদি আমরা ভেঙে দেখি, তাহলে গার্নারের মতে রাষ্ট্রের মূল খুঁটি বা পিলার হল 4টে। ১. জনসমষ্টি, ২. নির্দিষ্ট ভূখণ্ড, ৩. সুসংগঠিত সরকার, আর ৪. সার্বভৌমিকতা। এই 4টের কোনো একটাও যদি মিসিং থাকে, তবে সেটাকে আর যাই হোক রাষ্ট্র বলা যাবে না। আচ্ছা, যখন মনে হচ্ছিল যাক বাবা, রাষ্ট্রের সংজ্ঞা তাহলে একটা পার্মানেন্ট সলিউশন পাওয়া গেল, ঠিক তখনই ডেভিড ইস্টনের মতো আধুনিক আচরণবাদী রাষ্ট্রবিজ্ঞানীরা নতুন একটা পয়েন্ট তুললেন। আচরণবাদীরা জোরালো যুক্তি দিলেন যে এই ট্রেডিশনাল বা আইনি দৃষ্টিভঙ্গিটা বড্ড বেশি ন্যারো। এটা দিয়ে সমাজের আসল পলিটিক্যাল ক্যারেক্টার বোঝা যায় না। তাই তারা রাষ্ট্র শব্দটার চেয়ে রাজনৈতিক ব্যবস্থা বা পলিটিক্যাল সিস্টেম টার্মটা ব্যবহার করতেই বেশি প্রেফার করেন, কারণ এটা সমাজের সব ধরনের রাজনৈতিক কার্যকলাপ আর প্রতিষ্ঠানগুলোর প্রকৃত চিত্রটা তুলে ধরে। এবার চলুন একদম ভিন্ন একটা লেন্স থেকে ব্যাপারটা দেখি। মার্ক্সীয় দৃষ্টিকোণ, যেখানে রাষ্ট্রের আসল উদ্দেশ্য নিয়েই একটা কড়া সমালোচনা করা হয়েছে। কার্ল মার্ক্স কিন্তু রাষ্ট্রকে কোনো জনকল্যাণমূলক প্রতিষ্ঠান হিসাবে মানতে একেবারেই নারাজ। সম্পূর্ণ নিরপেক্ষভাবে তার এই থট প্রসেসটা বিশ্লেষণ করলে দেখা যায়, মার্ক্সবাদীদের মতে শ্রেণীবিভক্ত সমাজের রাষ্ট্র হল স্রেফ একটা শক্তিশালী রাজনৈতিক হাতিয়ার, যা তৈরি হয়েছে ধনী বা মালিক শ্রেণীর স্বার্থ রক্ষার জন্য, যাতে তারা খুব সহজেই গরিবদের শোষণ করতে পারে। আর এই ভিউ পয়েন্টটাই ভ্লাদিমির লেনিনের কথায় দারুণভাবে ফুটে উঠেছে। তিনি কোনো রাগঢাক না রেখেই বলেছেন যে রাষ্ট্র হল মূলত একটা যন্ত্র, যেটা দিয়ে একটা শ্রেণী আরেকটা শ্রেণীকে দাবিয়ে রাখে, শাসন করে। তো পুরো আলোচনাটা যদি আমরা একটু সামারাইজ করি, তাহলে এটা একদম ক্লিয়ার হয়ে যায় যে আপনি কোন লেন্স দিয়ে দেখছেন তার উপর বেস করে রাষ্ট্রের সংজ্ঞা পুরোটাই পাল্টে যেতে পারে।
সে প্রাচীনকালের গ্রিক পলিস থেকে শুরু করে গার্নারের 4টে পিলার, আচরণবাদীদের রাজনৈতিক ব্যবস্থা কিংবা মার্ক্সবাদীদের শোষণের হাতিয়ার, সবই কিন্তু এই একটা শব্দেরই আলাদা আলাদা রূপ। আজকের এই স্পেশাল বিশ্লেষণটা শেষ করার আগে একটা প্রশ্ন দিয়ে যাই। একটু ভাবুন তো, যদি একটা রাষ্ট্র আসলেই তার মানুষ আর মাটির ওপর দাঁড়িয়ে থাকে, তাহলে এই ভৌত উপাদানগুলো ঠিক কিভাবে তার আসল ক্ষমতা আর পরিচয়কে রূপ দেয়? এই প্রশ্নটাই থাকলো আপনাদের জন্য। পরের পর্বে আমরা রাষ্ট্রের এই ভৌত উপাদানগুলো অর্থাৎ জনসমষ্টি আর নির্দিষ্ট ভূখণ্ড নিয়ে একদম বিস্তারিত আলোচনা করব। ততক্ষণে সবাই ভালো থাকবেন এবং শিখতে থাকবেন।